আমরা ইব্রাহিম গ্রুপের কাউকে খুঁজছিলাম। বেসরকারি খাতের ইব্রাহিম গ্রুপ উদ্যোক্তা ইব্রাহিম মিয়া 21 বছর বয়সে নাম লেখান ব্যবসায়। তামাক, পাট, ব্যাংক, কটন, টেক্সটাইল, বিমাসহ নানা খাতে বিনিয়োগ করেন, পান সফলতাও। এই উদ্যোক্তা মারা যান 1998 সালে, আর তাতেই যেন বদলে যেতে থাকে কোম্পানির হিসাব নিকাশ। আর কোম্পানির হাল যাদের ধরার কথা তারাই দেন ভুল নেতৃত্ব। ব্যবসা করে মুনাফা নয়, নেমে পড়েন ব্যাংক লোপাটে। রুগ্ন কোম্পানির নামে নেন পাহাড় সমান ঋণ। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক সুশাসন যেখানে ছিল না বিগত সরকারের সময়ে, বেছে নেন এই ব্যাংক থেকে ঋণের নামে অর্থ তছরূপ করতে। দিলকুশা শাখা পাবে ইব্রাহিম গ্রুপের কাছে 422 কোটি টাকা, যা নিয়ে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। যদিও ব্যাংকাররা বলছে টাকা ফেরত দিচ্ছি করে চিঠি চালাচালির কৌশলে রয়েছে গ্রুপটি। বড় বাড়ি মামলা চলতেছে, আমরা মামলা করি, ওরা রিট করে, চলতে থাকে, স্টেপ বাই স্টেপ চলতে থাকে। তো মাঝখানে আসছিল ভদ্রলোক গুলশান, তো এটার এমডি আগে আসতে পারে মনে হয়, বললো যে আমরা এক্সিট পুলিশের আওতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। চাকরি বন্ধ। হ্যাঁ, কতদিন বন্ধ? আচ্ছা, আপনি ভিডিও করতেছেন কি প্লিজ? ভাই বুঝলাম না, আপনি ভাই আপনি প্লিজ। ব্যবসা দুর্বল থাকার পরও বিপুলের ঋণ বাগিয়ে নিলেন কার আতাতে? আমরা জানার চেষ্টা করি নেপথ্য হোতাদের। জানা গেছে পতিত সরকারের চিফ হুইপ ও শেখ পরিবারের সদস্য লিটন চৌধুরীর সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে ইব্রাহিম পুত্রদের। যদিও এখন ভোল পাল্টে রেহাই পাওয়ার চেষ্টা করছেন, যোগাযোগ রাখছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে। এই আতাতেই যেন জনতা ব্যাংকের মামলায় পরোয়ানা জারির পরও গ্রেপ্তার হননি গ্রুপটির বর্তমান মালিকরা। আর পরোয়ানা রয়েছে ইব্রাহিম মিয়ার ছেলে ফখরুল আলম, ইফতেখার আলম সহ গংদের বিরুদ্ধে। বাস্তবে কত কি হয়, মানে টাকার ব্যাপার তো, যে আপনি টাকা না দেওয়ার আগ পর্যন্ত টাকা তো প্রায় 400 কোটি টাকার কাছাকাছি এরকম। কেবল যে জনতা ব্যাংকে টাকা লোপাট করেছেন তা নয়, রূপালী ব্যাংক থেকে ঋণের নামে বের করে নিয়েছেন আরও অর্থ। এই ব্যাংকটির স্থানীয় শাখা পাবে প্রায় 200 কোটি টাকা। ব্যাংকটি বলছে তারা আলাপ আলোচনা করে অর্থ ফেরতের চেষ্টা করছে। এটা আমরা মামলা করেছি, মামলায় যে অবস্থা এখন মামলার জাজমেন্টও পেয়েছি, বাট মামলার পাশাপাশি আমাদের সাথে গ্রাহকের যোগাযোগ আছে, উনি টাকা দেওয়ার জন্য চেষ্টা করছেন। সরেজমিন গ্রুপটির কারখানা দেখতে আমরা যাই নারায়ণগঞ্জে, যেখানে অবশ্য 50 একরে বেশি জমি রয়েছে মালিকানায়, কিন্তু নেই কেবল কোনো সচল কারখানা। আর গুলশানে কর্পোরেট কার্যালয়ে গিয়ে কয়েক দফা তাদের ব্যাখ্যা জানার চেষ্টা করে নাগরিক। সময় দিলেও ক্যামেরায় তারা কথা বলেননি। ব্যাংকে কিছু লোক আছে, বাইরের কিছু আমাদের কম্পিটিটররা আছে, ওনারা কিন্তু এসব প্রপাগান্ডাগুলো চালাচ্ছেন। তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে আগের বিজনেস হয়তো রাইভেলের কোনো কিছু থাকতে পারে, এরকম কিছু হইতে পারে, কিন্তু ব্যাংকের যারা টপ লেভেলের যারা ব্যাংক ম্যানেজমেন্ট পরিচালনা করছেন তাদের সাথে আমাদের রীতিমতো বসা হচ্ছে, এবং আমরা যে এটা পে অফ করতে চাচ্ছি, আমাদের যে একটা সৎ উদ্দেশ্য আছে যে আমরা এটা করতে চাচ্ছি, এটা ওনাদেরকে বারবার প্রুফ করেছি, ওনারা আমাদেরকে এইসব বিষয়ে হেল্প করছেন। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দাপটে ঋণ গেলে তা ফেরত আসবে না, এটি সবার জানা। ব্যাংক এসব জেনেও ঋণ দিয়েছে, তবে আইনি পদক্ষেপ নিয়ে শক্ত ব্যবস্থা নিতে হবে এসব দুষ্ট চক্রকে শিক্ষা দিতে। এই রাজনৈতিক হস্তক্ষেপে যে সমস্ত ঋণগুলো দেয়া হয় এবং তাদের বর্তমান বড় যে সমস্ত প্রাইভেট ব্যাংকের এই সমস্ত বাজে বাজে ঋণগুলো কিনেছে, এগুলো কিন্তু তাদের এই খেলাপি ঋণের সবচেয়ে বড় কন্ট্রিবিউটর। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে জনতা রূপালী ব্যাংকের বাইরেও আরও কয়েকটি ব্যাংক থেকে ঋণ নিয়েছে ইব্রাহিম গ্রুপ। আর ঋণের পরিমাণ সব মিলে প্রায় 650 কোটি টাকা। তবে ঋণের অর্থ ফেরত না দিলেও ইব্রাহিম মিয়ার সন্তানরা কানাডায় সম্পদ গড়েছেন, এমন কথা বলছেন ব্যাংকাররা। কোম্পানিটি ব্যবসা না বাড়িয়েও বিপুল অর্থ ব্যাংক থেকে বাগিয়ে নিতে পেরেছে। এখন কোম্পানিটি চেষ্টা করছে তার সম্পত্তি বিক্রি করতে। অবশ্য এই সম্পত্তি ব্যাংকের কাছে মর্গেজ রয়েছে। সাইদ আরমান, নাগরিক, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।